খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হাত পা বাঁধা, ঝুলছে দেহ, কল্যাণীতে বিজেপি কর্মীর ভয়াবহ পরিণতি, শুনে শিউরে উঠবেন কার দিকে আঙুল। বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার, প্রভাসকে জেরা করেই আনন্দ সর্দারের খোঁজ পেল পুলিশ। আসল তৃণমূল প্রমাণে কমিশনে কি যুক্তি দিলেন কালীঘাটপন্থীরা, কল্যাণের গলায় প্রতীক হারানোর আশঙ্কা। বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে রাজপথে মমতা, কালীঘাটে তুমুল উত্তেজনা, নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্যাতিতার বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল। বামপন্থীরা তো মাত্র 4-5 হাজার টাকাতেই, কেন্দ্রীয় মন্ত্রীর মুখে একই কথা, নেটপাড়া। বাংলায় ফের ভোট, 3 রাজ্যসভা আসনের নির্বাচনের দিন ঘোষণা করে দিল কমিশন। হুমায়ুন কবিরের মন্তব্যে উত্তপ্ত রাজনীতি, 24 ঘন্টার মধ্যে ইস্তফা জেলা সভাপতির, চরম অস্বস্তিতে এজেইউপি। হিন্দু মেয়েকে বিয়ে করতে 4 লক্ষ পুরস্কার মৌলভীর, দেবভূমিতে বজরং দলের হাতে গ্রুমিং গ্যাং। পাঠ্যসূচিতে যোগ করা হবে শ্যামাপ্রসাদ, বাদ পড়বে মমতার টাটা বিরাতারণ আন্দোলন, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতাকে কেন গৃহবন্দী করা হবে না, বারুইপুর কাণ্ডে অগ্নিমিত্রা পালের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। হাউস অ্যারেস্টের অভিযোগ তুলেই লাইভে মমতা, কিছুক্ষণের মধ্যেই বদলে গেল চিত্র। বিকেল 4টের মধ্যে রিপোর্ট চাই, লকেটের ভাই পুরপ্রধান পদে বসার পরেই হুঁশিয়ারি রাজ্য সভাপতির। মাঝরাতে 3 ঘন্টার ভয়ঙ্কর জেরা, সিটের ধাক্কায় ভেঙে পড়েন দেবরাজ, করছেন না খাওয়া দাওয়া। সরকারি কর্মীদের অফিসে হাজিরা নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের, কোন ভুলে কাটা যাবে ছুটি, কিভাবে উপস্থিতি জানাবেন। গণপিটুনিতে মৃতের অটোই করেই অপহরণ বারুইপুরের নাবালিকাকে, কার্যত নজরবন্দি মমতা। বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার 2, আটক 3, প্রাথমিক ময়নাতদন্তের হারহিম রিপোর্ট। কাউকে ছাড়ব না, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, বারুইপুর কাণ্ডের সর্বোচ্চ শাস্তির ঘোষণা মুখ্যমন্ত্রীর। নাবালিকাকে ধর্ষণ করে বিহারে চম্পট, বারুইপুরের মতো দ্রুত অ্যাকশন মালদহেও, গ্রেপ্তার অভিযুক্ত। বাংলায় ফের ভোট, ইস্তফা দেওয়া 3 তৃণমূল সাংসদের রাজ্যসভা আসনে ভোট ঘোষণা কমিশনের, কবে কারা হচ্ছেন প্রার্থী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ফোন আসে অমিত শাহের, কি কথা হয়েছিল সেদিন, শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রেশন কার্ড নিয়ে বিরাট আপডেট, কেটে দেওয়া হবে এদের নাম, কড়া পদক্ষেপ নতুন সরকারের। পিনকন স্পিরিট মামলায় বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছে নিরপেক্ষ তদন্তের আর্জি মনোরঞ্জন রায়ের। বাংলায় এখন বিজেপির, তার ছেড়ে আসা রাজ্যসভা আসনে ভোট ঘোষণা, সুস্মিতা বললেন গ্রেটফুল। আরজিকর কাণ্ড, বিনীত ইন্দিরার সাসপেনশনের মেয়াদ বাড়ল এক ধাক্কায়। বারুইপুর কাণ্ডে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, নির্যাতিতার পরিবারকে ফোন মমতার, বারুইপুরে যাচ্ছেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল। তামিলনাড়ু থেকে হাওড়ায় আনা হলো 50 বাংলাদেশিকে, হরিদাসপুর সীমান্ত দিয়ে করা হবে পুশব্যাক। যদি কেউ ডিম ছোড়ে, মমতার হাউস অ্যারেস্ট অভিযোগে খোঁচা দিলীপের। বারুইপুর কাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড, কাউকে রেয়াত নয়, আশ্বাস শুভেন্দুর। দলের লম্পট রাজ, হুমায়ুনকে বিধে এবার পথ ছাড়লেন জেলা সভাপতি। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুন, মূল অভিযুক্ত গ্রেপ্তার, দোষীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার আশ্বাস মুখ্যমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। হাত পা বাঁধা, ঝুলছে দেহ, কল্যাণীতে বিজেপি কর্মীর ভয়াবহ পরিণতি, শুনে শিউরে উঠবেন কার দিকে আঙুল। নদিয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত সাহেব বাগান ডেঙ্গুরপাড়া এলাকায় এক বিজেপি কর্মী খুনের অভিযোগ, হাত পা বাঁধা অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ শিকদার, তিনি বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। পরিবারের দাবি, বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রেল লাইনের ধারে একটি আমবাগানে হাত পা বাঁধা অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি কর্মী নেতৃত্ব ও কল্যাণী বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক। পৌঁছয় কল্যাণী থানার পুলিশও। দ্রুত মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। তবে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুর ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে, কিভাবে মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, এটি সুপরিকল্পিত রাজনৈতিক খুন। তাদের দাবি, বিশ্বজিৎকে বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই স্থানে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বিজেপির আরও অভিযোগ, বিশ্বজিতের বাবা কল্যাণী মণ্ডল 127 নম্বর বুথের বুথ সভাপতি। সেই কারণে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে পরিবারের সদস্যদের। বিশ্বজিৎকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য একাধিকবার চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এমনকি এর আগে এলাকায় তৃণমূল নেতৃত্বদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে তাকে মারধর করা হয়। এমনকি তার দোকানে ভাঙচুর চালানোর অভিযোগও তুলেছে বিজেপি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির। ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি মৃতদেহের ময়না তদন্ত কেন্দ্রীয় সরকারের অধীন কোনো হাসপাতালে করার দাবিও জানিয়েছে তারা। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে। বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার, প্রভাসকে জেরা করে আনন্দ সর্দারের খোঁজ পেল পুলিশ। বারুইপুর এর নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত বলে চিহ্নিত আনন্দ সর্দারকে গ্রেপ্তার করেছে বারুইপুর জেলা পুলিশ। তদন্তকারীদের দাবি, আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। এরপর বারুইপুর বাজার এলাকা থেকে আনন্দ সর্দারকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন একাধিক পদক্ষেপ করেছে এবং বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। প্রভাসের জেরাতেই মিলল মূল অভিযুক্তের খোঁজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। সেই জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা আনন্দ সর্দারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। এরপর সোমবার বারুইপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখন তার ভূমিকা এবং ঘটনার সম্পূর্ণ ক্রম জানতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছে। 3 অভিযুক্ত এখন পুলিশের হেফাজতে। এই মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হওয়া 3 অভিযুক্ত হলেন আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার। তদন্তকারীরা 3 জনের বয়ান মিলিয়ে ঘটনার পূর্ণ চিত্র পুনর্গঠনের চেষ্টা করছেন। পাশাপাশি ফরেনসিক প্রমাণ, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমেছে 6 সদস্যের সিট। ঘটনার গুরুত্ব বিবেচনা করে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে 6 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তদন্তকারী দলের মূল লক্ষ্য ঘটনার সমস্ত দিক দ্রুত খতিয়ে দেখে আদালতে শক্তিশালী চার্জশিট পেশ করা। আসল তৃণমূল প্রমাণে কমিশনে কি যুক্তি দিলেন কালীঘাটপন্থীরা? কল্যাণের গলায় প্রতীক হারানোর আশঙ্কারা তারাই আসল তৃণমূল, এই দাবি করে নিজেদের যুক্তি সাজিয়ে নির্বাচন কমিশনে জমা দিল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। এদিন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিলেন মমতাপন্থী শিবিরের নেতারা। তৃণমূলের পক্ষ থেকে এই নথি জমা দেন দলের 3 সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাগরিকা ঘোষ। নথি জমা দেওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আইনি দিক থেকে তাদের দাবি পোক্ত এবং ন্যায্য, তবে শেষ পর্যন্ত তাদের যুক্তি ধোপে টিকবে কিনা তা নিয়েও অবশ্য আশঙ্কা প্রকাশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর জাতীয় কর্মী সমিতি তৈরি হয়, সেখানেও তিনি চেয়ারপারসন। ওদের যুক্তি হচ্ছে 2022 সালে তৈরি হওয়া জাতীয় কর্মসমিতির মেয়াদ 2025 সালে শেষ হয়ে গিয়েছে। তাই যদি হয় তাহলে তুমি 2026-এ তৃণমূলের টিকিটে লড়লে কী করে? তোমাকে তো ভোটে লড়ার প্রতীক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই আশঙ্কা প্রকাশ করে কল্যাণ বলেন, আইনি দিক থেকে আমাদের যুক্তিপোক্ত, কিন্তু ওদের সঙ্গে বিজেপি শুভেন্দু অধিকারীর সমর্থন রয়েছে, তাই ওদের বেআইনি কাজটাই হয়তো আইনি হয়ে যাবে। শেষ পর্যন্ত তা হলেও আদালতে দেখিয়ে দেব, জনতার আদালতে বুঝে নেব। তৃণমূলের নাম প্রতীক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের মধ্যে টানাপোড়েন শুরু হওয়ার পর দুপক্ষকেই চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। আজ বিকেল 5টার মধ্যে নিজেদের বক্তব্য কমিশনে জানানোর নির্দেশ দেওয়া হয়। তবে মমতাপন্থীরা যাই বলুক না কেন, কমিশন তাদেরকেই আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেবে বলে আত্মবিশ্বাসী ঋতব্রত শিবির। এন্টালির বিধায়ক সন্দীপন সাহা বলেন, আমাদের জাতীয় কর্মসমিতি যেটা হয়েছিল সেটাই আছে, আর অন্য পক্ষের যাদের নাম ঘোষণা হয়েছিল তাদের মধ্যে থেকেও কয়েকজন পদত্যাগ করেছেন। মানুষ আমাদের সঙ্গে রয়েছে, পদাধিকারীরা আমাদের সঙ্গে রয়েছে, তাই আমরা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঋতব্রত শিবিরের আর এক সিনিয়র নেতা আখরুজ্জামানও বলেন, শেষ পর্যন্ত তাদেরকেই কমিশন আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেবে। বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে রাজপথে মমতা, কালীঘাটের তুমুল উত্তেজনা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজের তার বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ ও নৃশংস খুনের ঘটনাকে কেন্দ্র করে এবার কলকাতার রাজপথে নেমে তীব্র প্রতিবাদে সামিল হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় কালীঘাট রোডের মূল রাস্তায় মোমবাতি হাতে এক বিশাল প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন তিনি। জাস্টিস ফর বারুইপুর স্লোগান তুলে আয়োজিত এই মিছিলে মমতার সঙ্গে পা মেলান দোলা সেন, ডেরেক ওব্রায়েন সহ শীর্ষ তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা এলাকায় মোতায়েন করা হয় বিপুল পুলিশ, র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী।
তৃণমূলের অভিযোগ, এদিনের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয়। ক্ষুব্ধ কর্মী সমর্থকেরা সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং কালীঘাট এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এদিকে বারুইপুরে জারি হওয়া কড়া প্রশাসনিক নিষেধাজ্ঞা বা 163 ধারা উপেক্ষা করেই সোমবার সকালে নির্যাতিতার পরিবারে পৌঁছয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবিরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই দলে ছিলেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। বারুইপুরে রওনা হওয়ার আগে সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এক জরুরি বৈঠকে বসেন তারা। উল্লেখ্য, রবিবার রাত থেকে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্যাতিতার পরিবারের যেতে বাধা দিতে তার বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর বিমান বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, অপরাধীদের খুঁজে বের করার ক্ষেত্রে পুলিশের আরও সক্রিয় হওয়া উচিত ছিল। পুলিশের ব্যর্থতার কারণেই মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভ ও প্রতিবাদ আছড়ে পড়ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পরিবারে আসতে বাধা দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি মূলত সাধারণ মানুষের কণ্ঠরোধ করার একটি অপচেষ্টা। বামপন্থীরা তো মাত্র 4-5 হাজার টাকাতেই। কেন্দ্রীয় মন্ত্রীর মুখে একই কথা থরনেটপাড়া। ভারতের নির্বাচনী রাজনীতিতে অর্থ বলের দাপট নিয়ে যখন দেশ জুড়ে নানা বিতর্ক ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতির এক সোনালী অতীতের কথা মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। অতীতে বাংলার বাম সাংসদদের নির্বাচনী খরচের অতি সাধারণ খতিয়ান দেখে তিনি কতটা অবাক হতেন, এক অনুষ্ঠানে সেই স্মৃতিচারণায় করতে শোনা গেল তাকে। বর্তমানে বিভিন্ন নির্বাচনে যে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয় তার তীব্র সমালোচনা করে সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পক্ষে সওয়াল করেন তিনি। নিজের রাজনৈতিক জীবনের শুরুর দিনগুলোর কথা মনে করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, তিনি যখন প্রথমবার জনপ্রতিনিধি হয়ে সংসদে এসেছিলেন তখন লোকসভায় পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সাংসদদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। সমসাময়িক রাজনীতিক হিসেবেই স্বভাবতই তার মনে কৌতূহল জেগেছিল যে এ রাজ্যে এক একটি লোকসভা নির্বাচনে জয়ী হতে ঠিক কত টাকা খরচ করতে হয়। সেই কৌতূহল থেকেই তিনি তৎকালীন কয়েকজন বাম সাংসদকে তাদের নির্বাচনী ব্যয়ের ব্যাপারে প্রশ্ন করেছিলেন। বাম সাংসদদের থেকে পাওয়া উত্তর শুনে কার্যত তাজ্জব বনে গিয়েছিলেন কিরেন রিজিজু। তার দেওয়া তথ্য অনুযায়ী বাংলার সেই বাম সাংসদরা হাসি মুখে জানিয়েছিলেন যে একটি বড় নির্বাচনে জয়ী হতে তাদের মাত্র 4 থেকে 5 কিংবা সর্বোচ্চ 10 হাজার টাকা খরচ হতো। সেই যুগে দাঁড়িয়েও এই সামান্য অঙ্কের নির্বাচনী খরচ অবিশ্বাস্য ঠেকত অনেকের কাছেই। সাংসদরা তাকে বুঝিয়েছিলেন এই সামান্য টাকাও আসলে নির্বাচনী প্রচারের সময় যাতায়াত কিংবা কর্মীদের যৎসামান্য চা পানির ব্যবস্থা করতেই খরচ হয়ে যেত। ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার কোনো চল সেখানে ছিল না। স্মৃতিচারণার পাশাপাশি দেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থার একটি অন্ধকার দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানান, আজ ভারতের বেশ কিছু অঞ্চলে বিপুল পরিমাণ টাকা খরচ করে ভোট পাওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। ভোটারদের অর্থ দিয়ে প্রভাবিত করে নির্বাচনে জয়লাভ করা যে কোনো সুস্থ গণতন্ত্রের জন্য কখনোই ভালো লক্ষণ হতে পারে না। এই টাকার খেলার অবসান কিভাবে ঘটানো সম্ভব তা নিয়ে এখন রাজনৈতিক মহলে নতুন করে ভাবার সময় এসেছে বলেও মনে করেন তিনি। অতীতে বাংলার বামপন্থীদের এই মিতব্যয়ী নির্বাচনী লড়াইয়ের উদাহরণ টেনে তিনি আসলে দেশের রাজনৈতিক দল ও প্রার্থীদের নীতি ও আদর্শের গুরুত্বকেই আরও একবার মনে করিয়ে দিতে চেয়েছেন। বাংলায় ফের ভোট, 3 রাজ্যসভা আসনের নির্বাচনের দিন ঘোষণা করে দিল কমিশন। বিধানসভা ভোটের রেশ কাটতে না কাটতে ফের ভোট বাংলায়। খালি হওয়া 3 রাজ্যসভা আসনের ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী 24শে জুলাই নির্বাচন ঘোষণা। জাতীয় নির্বাচন কমিশনের 14ই জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 15ই জুলাই মনোনয়নপত্র যাচাই এবং 17ই জুলাই পদ প্রত্যাহারের শেষ দিন। 3 রাজ্যসভার সাংসদের ইস্তফার জের সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবরাইক গত মাসে পদত্যাগ করেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। সেই 3 শূন্য পদেই এবার ভোট গ্রহণ পর্ব। আজ সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন নির্বাচন কমিশন। উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24শে জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইকের পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। সেই 3টি আসনেই এই উপনির্বাচন হবে 24শে জুলাই। ভোটের নির্ঘণ্ট ঘোষণা। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 3 শূন্য আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই। 15ই জুলাই মনোনয়নপত্র যাচাই প্রক্রিয়া শেষ হবে এবং 17ই জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট গ্রহণ হবে 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। সেদিনে বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে। 27শে জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কমিশন। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর একের পর এক নেতা, সাংসদ, বিধায়করা বেসুরো হতে শুরু করেন। একাধিক বিধায়ক দল ছেড়ে নতুন শিবির তৈরি করার আবহেই এক এক করে পদত্যাগ করেন 3 সাংসদ। তালিকায় প্রথম ছিলেন সাংসদ সুখেন্দু শেখর রায়।
সুখেন্দু শেখর রাজ্যের ইস্তফা। দিল্লিতে এসে গত 8ই জুন রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফাপত্র উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের হাতে তুলে দেন সুখেন্দু শেখর রায়। একই সঙ্গে সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে দল থেকেও ইস্তফা দিয়েছেন বলেও জানান তিনি। পদত্যাগের পরেই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন প্রবীণ নেতা। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই দলে কোণঠাসা, সঠিক সময়ের অপেক্ষা করছিলাম সুস্মিতা দেব ও প্রকাশিক বড়াইকের পদত্যাগ। এর দুদিনের মাথায় ইস্তফা দেন সুস্মিতা দেব, তৃণমূলও ছাড়েন তিনি। এরপরেই অসমের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সুস্মিতার সাক্ষাতের ছবি সামনে আসে, যা নিয়ে জোর চর্চা শুরু হয়। পরের দিন অর্থাৎ 11ই জুন দিল্লিতে ফের ধাক্কা তৃণমূল শিবিরে সাংসদ পদ থেকে ইস্তফা দেন প্রকাশিক বড়াইক। এবার এই 3 আসনের জন্যই ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশন। এবার বাংলায় ফের ভোট, উপনির্বাচন হবে আগামী 24শে জুলাই। হুমায়ুন কবিরের মন্তব্যে উত্তপ্ত রাজনীতি। 24 ঘন্টার মধ্যে ইস্তফা জেলা সভাপতির। চরম অস্বস্তিতে এজেইউপি মুর্শিদাবাদের রাজনৈতিক আঙ্গিনায় যেন ভূমিকম্প। দলের জেলা সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা দিলেন আমজনতা উন্নয়ন পার্টির গুরুত্বপূর্ণ নেতা বিজয় শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। গতকালই তিনি দলের চেয়ারম্যান এবং নওদার বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করেছিলেন। সেই সাক্ষাতের মাত্র 24 ঘন্টার মধ্যেই তার এই পদত্যাগের ঘোষণা দলের অন্দরে বড়সড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিজয় শেখ নিজেই তার ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও বার্তার মাধ্যমে ইস্তফার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আজ বিধায়ক হুমায়ুন কবিরের হাতে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র তুলে দেবেন। দলীয় সূত্র অনুযায়ী বেশ কিছুদিন ধরেই দলের অন্দরে সমীকরণ বদলাচ্ছিল, আর এই ইস্তফা সেই অশান্তিরই বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।